মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত হল হিলারির। যুক্তরাষ্ট্রের নারীদের জন্য মাইল ফলক বললেন সাবেক ফার্স্ট লেডি। অভিনন্দন ওবামার। নিউক্লিয়ার সিকিউরিটি গ্রুপের সদস্যপদ পেতে নয়াদিল্লিকে সমর্থন দেবে ওয়াশিংটন। ভারতে 6টি পরমাণু চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। ইস্তানবুলে বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার 4। জঙ্গিবাদ নির্মূলের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তুর্কি প্রেসিডেন্টের। এবং সিরিয়ার প্রতিটি অঞ্চল সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় প্রেসিডেন্ট আসাদের। তুর্কি সেনা মোতায়েনের সমালোচনা। রাক্কায় আইএস বিরোধী লড়াইয়ে অগ্রগতির দাবি সরকারি বাহিনীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে মঙ্গলবার 6টি অঙ্গরাজ্যের মধ্যে 3টিতে জয় তুলে নিয়েছেন ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। ক্যালিফোর্নিয়া ও মন্টানার প্রাইমারিতেও এগিয়ে আছেন তিনি। এরই মধ্যে ডেমোক্রেট দল থেকে হিলারির মনোনয়ন নিশ্চিত হওয়ায় একে যুক্তরাষ্ট্রের নারীদের জন্য মাইল ফলক বলে মন্তব্য করেছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি। তবে নর্থ ডাকোটার ককাসে জিতেছেন দলের অপর মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। জয়ের পর হিলারিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রতিদ্বন্দ্বী বার্নি। মনোনয়ন লড়াইয়ে বেশ কয়েকবার হিলারির কর্মী সমর্থকদের জন্য আনন্দের এমন উপলক্ষ এলেও এবার যেন তা পূর্ণতা পেল। নিউ ইয়র্কের ব্রুকলিনে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হিলারিকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিলেন তার সমর্থকেরা। হিলারি আমাদের দেশের সবচেয়ে যোগ্য ও অভিজ্ঞ প্রেসিডেন্ট পদপ্রার্থী। তাকে অভিনন্দন জানাতে এসেছি আমি। তাকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। হিলারিও স্বামী বিল ক্লিন্টনকে সঙ্গে নিয়ে সমর্থকদের অভিনন্দনের জবাব দেন। এই জয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নারীদের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন সাবেক ফার্স্ট লেডি। স্যান্ডার্সকে তার নিরলস প্রচারণা ও এতদূর আসার জন্য ধন্যবাদ জানান হিলারি। ট্রাম্পকে আবারও প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি হলো। প্রথমবারের মতো কোনো নারী এদেশের প্রেসিডেন্ট পদে লড়ার জন্য মনোনয়ন পেতে যাচ্ছেন। আপনারা যারা আমার সমর্থনে প্রতিবেশী ও বন্ধুদের মাঝে প্রচারণা চালিয়েছেন তাদের অভিনন্দন। এ কৃতিত্ব সবার। এদিকে বার্নি স্যান্ডার্সের অনুরোধে বৃহস্পতিবার হোয়াইট হাউসে তার সঙ্গে প্রেসিডেন্ট ওবামা বৈঠকে বসবেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। মঙ্গলবারের পরাজয়ের পরও হাল ছাড়বেন না জানিয়ে জুলাইয়ে জাতীয় কনভেনশন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্যান্ডার্স। এদিন ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় দেয়া ভাষণে ওয়াশিংটনের প্রাইমারিতে জয় পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী মঙ্গলবার শেষ প্রাইমারিতে জয় পেতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সামাজিক, অর্থনৈতিক ও জাতিগত ন্যায় বিচার নিশ্চিত করতে ফিলাডেলফিয়ার কনভেনশন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। নর্থ ডাকোটায় আমাকে নির্বাচিত করার জন্য ধন্যবাদ। এদিন 6টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটদের প্রার্থী বাছাই হলেও রিপাবলিকানদের প্রাইমারি হয় নর্থ ড্যাকোটা ছাড়া বাকি 5টি অঙ্গরাজ্যে। ক্যালিফোর্নিয়ায় এগিয়ে থাকার পাশাপাশি বাকি সবগুলোতেই জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মনোনয়ন নিশ্চিত করা ট্রাম্পের জন্য মঙ্গলবারের নির্বাচন ছিল শুধুই আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় নিউ ইয়র্কে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার প্রতি অব্যাহত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান ট্রাম্প। আগামী 8 নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে হিলারিকে পরাজিত করতে পারবেন বলেও এই সময় আশা প্রকাশ করেন এই ধনাঢ্য ব্যবসায়ী। মঙ্গলবারের মনোনয়ন বাছাইয়ে 6টি অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলের 2 প্রার্থীর পক্ষে 694 ডেলিগেটের সমর্থন নিশ্চিত হয়। আগামী 14 জুন ওয়াশিংটন ডিসিতে ডেমোক্রেটদের প্রাইমারির মধ্য দিয়ে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ের সমাপ্তি ঘটবে। এরপর 18 থেকে 21 জুলাই ওহাইওর ক্লিভল্যান্ডে রিপাবলিকান দলের ও 25 থেকে 28 জুলাই পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 2 দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনের সমর্থনে গুগল সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিডিয়া ফোরামে ভিডিও কনফারেন্সে দেয়া ভাষণে অ্যাসেঞ্জ এ তথ্য জানান। মঙ্গলবার রুশ গণমাধ্যম আরটি জানায় সার্চ ইঞ্জিনটি হিলারির প্রচারণায় সরাসরি জড়িত বলে দাবি করেন অ্যাসেঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ক সার্চে গুগল
হিলারিকে এগিয়ে রাখে জানিয়ে অ্যাসেঞ্জ বলেন, বিশ্বব্যাপী হিলারির ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গুগলের ভূমিকা রয়েছে। লন্ডনে ইকুয়েডর দূতাবাস থেকে দেয়া ভাষণে অ্যাসেঞ্জ বলেন, হিলারি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে বাক স্বাধীনতার সমস্যা হবে। এ সময় গুগলকে ওয়াশিংটন ডিসি ঘেরা কোম্পানি উল্লেখ করে এটি চীনের বিরোধী বলে মন্তব্য করেন তিনি। এ ভাষণে অ্যাসেঞ্জ আরও জানান, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি বা এনএসএ এর বাৎসরিক বাজেটের 80% বেসরকারি খাত থেকে আসে। আন্তর্জাতিক নিউক্লিয়ার সিকিউরিটি গ্রুপ এনএসজি ও মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইম এমটিসিআর এর সদস্যপদ পেতে ভারতকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এই বিষয়ে সম্মতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়াও ভারতে 6টি পরমাণু চুল্লি নির্মাণেও রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ওবামার সঙ্গে এটি তার 7ম বৈঠক। দায়িত্ব নেওয়ার পর 2 বছরে 4 বার যুক্তরাষ্ট্র সফরে যান মোদি এবং 7টি শীর্ষ বৈঠক হয় তাদের মধ্যে। ওবামা মোদি বৈঠকে 48 জাতি পরমাণু সরবরাহকারী গোষ্ঠী এনএসজিতে ভারতের সদস্য পদের বিষয়ে সমর্থন জানান ওবামা, আর এজন্য ওবামার প্রতি কৃতজ্ঞতা জানান মোদি। পারমাণবিক শক্তি উন্নয়নের বিষয়ে আমাদের যে অগ্রগতি তা নিয়ে আমরা আলোচনা করেছি। এনএসজির সদস্য পদ পাওয়ার জন্য ভারতের প্রতি আমাদের সমর্থন আছে। আমার বন্ধু ওবামাকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত এবং যুক্তরাষ্ট্র পরমাণু নিরাপত্তা, বৈশ্বিক উষ্ণতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় একে অন্যকে সহযোগিতা করে আসছে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, আমরা 2 বন্ধু রাষ্ট্র কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব। সুইজারল্যান্ডের পর 48 জাতিগোষ্ঠীর নিউক্লিয়ার সিকিউরিটি গ্রুপ এনএসজিতে সদস্য পদের বিষয়ে সমর্থন দিল যুক্তরাষ্ট্র। এছাড়াও অভিজাত আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র ক্লাব মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজাইম এমটিসিআর এর সদস্য হতে যাচ্ছে ভারত। এই গোষ্ঠীর অন্তর্ভুক্তির ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত চালকবিহীন প্রিডেটর ড্রোন বিমানের মতো অস্ত্র কিনতে পারবে। এছাড়াও ভারত উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র রপ্তানি করতে পারবে। এসব ছাড়াও অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে 6টি পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য চুক্তি করবে ভারত ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ভারত ব্যবসায়ী পরিষদে যোগ দেন মোদি। একই দিন মোদির সাথে দেখা করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। দুদেশের নিরাপত্তার বিভিন্ন বিষয়ে কথা হয় তাদের মধ্যে। 5 দেশ সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো সফরে যাবেন নরেন্দ্র মোদি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। 2000 বছরের পুরনো প্রতিমা সহ চুরি যাওয়া 200 শিল্পকর্ম ভারতকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরকালে এগুলো হস্তান্তর করা হয়। প্রেসিডেন্টের অতিথি ভবন ব্লেয়ার হাউসে এই হস্তান্তর অনুষ্ঠান হয়। এসবের মধ্যে দেবদেবীর প্রতিমা, তামা ও পোড়ামাটির মূর্তিও আছে। কিছু কিছু ভাস্কর্য 2000 বছরের পুরনো। এজন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। এ সময় মোদী বলেন, পাচারকারীদের কাছে এগুলো কোটি কোটি টাকার ব্যবসার বস্তু হতে পারে, কিন্তু ভারতের কাছে এগুলো ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রকে দায়িত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান চীনের। ওই অঞ্চলে অবাধ নৌ চলাচলে বেইজিং এর সহযোগিতা কামনা কেরির। জঙ্গিবাদ নির্মূলের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তানবুলে মঙ্গলবারের বোমা হামলার ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। নিরাপত্তা বাহিনীর 7 সদস্য সহ 11 জন নিহত ও 36 জন আহত হওয়ার ঘটনায় এখনো কারো পক্ষ থেকে দায় স্বীকার করা না হলেও এ ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইস্তাম্বুলের বায়েজিদ এলাকায় বোমা হামলায় আহতদের দেখতে মঙ্গলবার হাসপাতালে যান রিসেপ তাইপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্টের সামনে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগীরা। আমি হোটেলের সামনে দাঁড়িয়ে মোবাইলে মেসেজ পড়ছিলাম। এর মধ্যেই বিকট শব্দ। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যাই। আগেরবারও আমার চোখের সামনে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এই দ্বিতীয়বার আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম। হাসপাতাল থেকে বের হয়ে হামলায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি সন্ত্রাস বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। বোমা হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। পুলিশ ও তদন্ত কর্মকর্তারা এ বিষয়ে একযোগে কাজ করছে। যারা আমাদের নিরাপত্তার জন্য কাজ করেন তাদেরকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। এই অপরাধের ক্ষমা হয় না। আমরা এর শেষ দেখতে চাই। চরমপন্থীদের এমন কর্মকাণ্ড আমাদের জঙ্গি বিরোধী অভিযান বন্ধ করতে পারবে না।
মঙ্গলবারের হামলায় কারা জড়িত সে বিষয়ে কিছু জানা না গেলেও পুলিশের গাড়িতে পেতে রাখা বোমায় রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে ইস্তাম্বুলের পুলিশ সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। এর আগে আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোয়ান জানান, গত বছর জুলাই থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে 7,500-এরও বেশি কুর্দি সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান পুরোপুরি সফল। অভিযান শুরুর পর পিকেকের গুরুত্বপূর্ণ আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে। তাদের কয়েক হাজার সদস্য নিহত হয়েছে। তাদের উচিত পরাজয়ের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকা। দেশটিতে গত এক বছরে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে ও আইএস। এবছর ফেব্রুয়ারিতে আঙ্কারায় সামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় 28 জন ও মার্চে আরেক হামলায় 35 জন নিহতের ঘটনায় পিকেকে বিদ্রোহীদের দায়ী করা হয়। মঙ্গলবারের হামলাটিও পুলিশের গাড়িবহর লক্ষ্য করে হওয়ায় এর জন্য কুর্দি বিদ্রোহীদেরই সন্দেহ করা হচ্ছে বলে জানায় গণমাধ্যম। গত বছর অক্টোবরে আঙ্কারায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় শতাধিক ও এবছরের জানুয়ারিতে ইস্তাম্বুলে সন্দেহভাজন আইএস হামলায় 12 জন জার্মান পর্যটক নিহত হন। সিরিয়া ও ইরাকে আইএস বিরোধী অভিযানে মার্কিন জোটের অন্যতম অংশীদার তুরস্ক। জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার জন্য তুর্কি বিমান ঘাঁটি ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে আইএসের একাধিক হামলার শিকার হতে হয়েছে তুর্কিদের। তবে বিশ্লেষকরা বলছেন, জঙ্গিদের অর্থায়ন ও আইএসকে সহযোগিতার মধ্য দিয়ে তুরস্ক যে খেলায় মেতেছিল তারই ফল হিসেবে দেশটিতে এসব হামলা হচ্ছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান কিছু সংসদ সদস্যকে বিচারের সম্মুখীন করে বহিষ্কার করতে একটি বিলে স্বাক্ষর করেছেন। এরদোয়ানের অভিযোগ, কুর্দিপন্থী এইচডিপি দেশটির কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে রাজনৈতিক শাখা হিসেবে কাজ করছে। তুরস্কের পার্লামেন্টে শুক্রবার 550 সদস্যের মধ্যে 376 জন বিলটি অনুমোদনে ভোট দেন। কুর্দিপন্থী দল এইচডিপির সংসদ সদস্যদের বিচারের সম্মুখীন করার পথ খুলে দিল এই বিল। তবে দলটির সদস্যরা বলছেন, এরদোয়ানের একক ক্ষমতার জন্যই এই বিলের অনুমোদন দেওয়া হয়েছে। তারা জানান, তাদের অবস্থা যাই করা হোক না কেন এই বিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তারা। সিরিয়ার প্রতিটি অঞ্চল সন্ত্রাসমুক্ত করা হবে উল্লেখ করে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। একই সঙ্গে বিদ্রোহীদের সহায়তায় সিরিয়ায় তুরস্কের সেনা পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেন তিনি। এদিকে আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার রাক্কা প্রদেশের কেন্দ্রে জঙ্গি গোষ্ঠীটির অবস্থানের আরও কাছে পৌঁছেছে রুশ সমর্থিত সিরীয় বাহিনী। টানা কয়েকদিনের অভিযানের পর মঙ্গলবার সিরিয়ার রাক্কা প্রদেশে আইএস নিয়ন্ত্রিত এই শহরের 25 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়ে সিরীয় বাহিনী। এ সময় জঙ্গি গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে ওই এলাকায় রুশ বাহিনী বেশ কয়েক দফা বিমান হামলা চালায় বলেও জানায় যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এসব হামলা সম্পর্কে কোনো পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো না হলেও বিমান হামলায় আইএসের বেশ কয়েকটি গাড়ি ও অস্ত্রাগার ধ্বংস হয়েছে বলে জানায় সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। এই অগ্রাভিযানের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পালমিরা শহর যেভাবে সরকারি বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে, ঠিক একইভাবে দেশের প্রতিটি অঞ্চল পুনরুদ্ধার ও সন্ত্রাসমুক্ত করবে সিরীয় বাহিনী। মঙ্গলবার দেশটির নবনির্বাচিত পার্লামেন্টে এক ভাষণে এই প্রত্যয় ব্যক্ত করেন আসাদ। অর্থনৈতিক সন্ত্রাস আর সন্ত্রাসী কার্যকলাপ একই সূত্রে গাঁথা। তবে আমি বলতে চাই, ধরন যেমনই হোক না কেন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। তার অর্থ এই নয় যে আমরা যুদ্ধ চাই। এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত না দেশ পুরোপুরি সন্ত্রাসমুক্ত হবে ততদিন এই রক্তপাত বন্ধ হবে না। আসাদ যখন এমন দৃঢ় প্রত্যয়ের কথা বলছেন তখনও সিরিয়ায় চলছে সহিংসতা। মঙ্গলবার আলেপ্পো শহরের বেশ কয়েকটি আবাসিক এলাকায় আল কায়দা সমর্থিত জঙ্গি গোষ্ঠী আল নুসরা ও আহরার আল শামের গোলাবর্ষণে নিহত হয় অন্তত 20 জন, আহত হয় আরো অনেকে। এদিন শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় বিমান হামলা চালায় রুশ বিমান বাহিনীও। এদিকে পঞ্চম দিনের মতো ভূমধ্যসাগরে যুদ্ধ বিমানবাহী জাহাজ থেকে ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে মার্কিন নৌবাহিনী। এদিন জঙ্গি গোষ্ঠীটির বিভিন্ন অবস্থানে অন্তত 16 দফা বিমান হামলা চালানো হয় বলে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। প্রতিদিনই আমরা লক্ষ্য পূরণে সমর্থ হচ্ছি। এটি আইএসের বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান। শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য দেশের বিমান ও নৌবাহিনীও এতে অংশ নিচ্ছে। এই মুহূর্তে প্রায় 65টি দেশ এই অভিযানে অংশগ্রহণ করছে এবং
সন্ত্রাস দমনে অবদান রেখে চলেছে। ঠিক কোন অবস্থানগুলোতে এসব হামলা চালানো হচ্ছে সে সম্পর্কে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। তবে সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম জানায় মূলত আইএসের অর্থ উপার্জনের উৎসগুলোতে এই হামলা চালানো হচ্ছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুদ্ধের হাত থেকে বাঁচতে ইরাকের ফাল্লুজা শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় খোদ সরকার সমর্থিত শিয়া যোদ্ধারাই এর বাসিন্দাদের হত্যাসহ নানা ধরনের অত্যাচার নির্যাতন করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘ দফতরে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থা। এতদিন আইএসের বিরুদ্ধে শহরটির বাসিন্দাদের ওপর অত্যাচার নির্যাতনের খবর পাওয়া গেলেও এই প্রথম সরকারি বাহিনীর হয়ে লড়াই করা শিয়া যোদ্ধাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনল জাতিসংঘ। ফাল্লুজা থেকে পালিয়ে আসা শহরটির বেশ কয়েকজন বাসিন্দাদের কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে বেসামরিক নাগরিক হত্যা নির্যাতনের এক প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এমনকি এ পর্যন্ত ফাল্লুজায় 21 জন পুরুষকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। তবে এসব তথ্য সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এসবের মধ্যে যথেষ্ট বিশ্বাসযোগ্য উপাদান রয়েছে বলে জানায় তারা। ইরাকের কারবালায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 5 জন, এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 10 জন। মঙ্গলবার শহরটির শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলা চালানো হয় বলে জানায় দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটিতে পবিত্র রমজান মাস শুরুর পর প্রথমবারের মতো এ ধরনের হামলা চালানো হলো। এদিকে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি ফাল্লুজা সহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে আইএস বিরোধী ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। মধ্যপ্রাচ্য সংকট এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথা হয় তাদের মধ্যে। নেতানিয়াহু বলেন, তাদের মধ্যে প্রযুক্তি, কৃষি বিষয়ে সহযোগিতা, বাণিজ্য, আঞ্চলিক সমস্যার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে পুতিন জানান, ইসরায়েলের সঙ্গে রাশিয়ার মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিয়েও আলোচনা হয়। ইয়েমেনের শিশু হত্যাকাণ্ডের অভিযোগে কালো তালিকাভুক্তির 7 দিনের মাথায় সৌদি নেতৃত্বাধীন আরব জোটের নাম প্রত্যাহার করেছে জাতিসংঘ। ইয়েমেনে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা তা যৌথভাবে তদন্ত করা হবে বলেও জানানো হয়। যে প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ সৌদি জোটকে কালো তালিকাভুক্ত করা হয় তার তথ্যপাত্য অতিরঞ্জিত করা হয়েছে। সৌদি আরবের এমন দাবির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হলো। তবে সৌদি জোটকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে চলমান সহিংসতা, হতাহতের 60% শিশু এবং এমন অভিযোগে সৌদি জোটকে কালো তালিকাভুক্তির ঘোষণা দিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, শরণার্থী ঢল রুখতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 9টি দেশকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা ইউরোপীয় কমিশনের। অভিবাসন প্রত্যাশীদের জেল দেয়াকে অবৈধ রায় ইইউ আদালতের। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রকে দায়িত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে ওয়াশিংটনের প্রতি কারো আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি মেনে চলারও আহ্বান জানিয়েছে তারা। তবে যুক্তরাষ্ট্র বলছে, দক্ষিণ চীন সাগর বিষয়ে তারা কারো পক্ষ হয়ে কাজ করছে না। ওই অঞ্চলে অবাধ নৌ চলাচলে চীনের সহযোগিতা চেয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে দক্ষিণ চীন সাগরের খনিজ সম্পদ উত্তোলনে পানির 10,000 ফুট নিচে গবেষণাগার স্থাপনের পরিকল্পনা করছে চীন। বেইজিং এ চীন যুক্তরাষ্ট্র কৌশলগত ও অর্থনীতি বিষয়ক দ্বিপক্ষীয় আলোচনা শেষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অংশ নেন চীনের স্টেট কাউন্সিলর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক আইন মেনেই দক্ষিণ চীন সাগরে তাদের কর্মকাণ্ড চলছে বলে দাবি করে চীন। তবে ওই অঞ্চলে একক কোনো পক্ষের আধিপত্য প্রতিষ্ঠার বিষয়ে আপত্তি জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আমরা চাই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের মালিকানার বিষয়ে শান্তিপূর্ণ সমাধান হোক। এক্ষেত্রে আমরা কারোর পক্ষ নিচ্ছি না। আশা করি মুক্ত বাণিজ্য ভিত্তিক অর্থনীতির স্বার্থে এই অঞ্চলে অবাধ নৌ চলাচলে চীনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে।
Whichever claimant. 各国依据国际法 দক্ষিণ চীন সাগরে আমরা কোনো অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছি না। আমরা আমাদের অধিকার রক্ষায় কাজ করছি, আর আমরা কোনো আইন অমান্য করছি না। এ বিষয়ে চীনের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। 中方希望美方恪守 এর পরপরই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব নিষ্পত্তির জন্য ফিলিপিন্সকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বেইজিং। আন্তর্জাতিক সালিসি আদালতে ফিলিপিন্সের মামলায় অংশ নেবে না বলে জানিয়ে দিলেও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা প্রকাশ করে চীনা পররাষ্ট্র দপ্তর। চীন ও ফিলিপিন্স ছাড়াও তাইওয়ান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনেই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের মালিকানা দাবি করে আসছে। এর মধ্যেই দক্ষিণ চীন সাগরের তলদেশে বিশাল গবেষণাগার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে বেইজিং। ওই অঞ্চলের খনিজ সম্পদ উত্তোলনে সহযোগিতার জন্য পানির 10,000 ফুট নিচে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের স্থান নির্বাচন সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। পূর্ব চীন সাগরে চীনের একটি যুদ্ধ বিমান মার্কিন টহল বিমানকে বিপজ্জনকভাবে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তার বরাতে গণমাধ্যম জানায়, চীনা জে-10 যুদ্ধবিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় মার্কিন টহল বিমান RC-135 এর খুব কাছ দিয়ে উড়ে যায়। চীনা বিমানটি অস্বাভাবিক দ্রুত গতিতে যাওয়ায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত বলে জানায় মার্কিন কর্মকর্তারা। এর আগে মে মাসে দক্ষিণ চীন সাগরে 2টি চীনা যুদ্ধবিমান মার্কিন টহল বিমানের মাত্র 15 মিটারের মধ্যে চলে এসেছিল। চীনের এমন আচরণ গত বছর দেশ দুটির মধ্যে হওয়া চুক্তি লঙ্ঘন বলে জানায় পেন্টাগন। এ সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মার্কিন বিমানকে চীনের বাধা দেয়াকে উস্কানিমূলক বলে অভিহিত করেন। ইউরোপে শরণার্থীদের রুট হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 9টি দেশকে বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় কমিশন। দেশগুলোর সীমান্ত সুরক্ষা ও পাচারকারীদের প্রতিহত করতে $7,000 কোটি তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়। এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে অনুপ্রবেশকারী অভিবাসীদের কারাগারে পাঠানোর বিরুদ্ধে রুল জারি করেছেন ইউরোপের সর্বোচ্চ আদালত। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে নিজ দেশে ফেরত পাঠাতে হবে বলে জানায় আদালত। ভূমধ্য সাগরে ঝুঁকিপূর্ণ পথে অভিবাসীদের স্রোত থামছেই না। লিবিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানব পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি। মঙ্গলবার লিবীয় কোস্টগার্ডের অভিযানে শতাধিক শরণার্থীকে উদ্ধার করা হয়, যাদের অধিকাংশই আফ্রিকান নাগরিক। কেবল লিবিয়ায় নয়, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপের শরণার্থীদের প্রবেশ ঠেকাতে এবার নতুন পরিকল্পনার কথা জানালো ইউরোপিয়ান কমিশন। জর্ডান, লিবিয়া, ইথিওপিয়া ও নাইজেরিয়া সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার 9টি দেশকে বিশেষ আর্থিক সুবিধা দেবার ঘোষণা অনুযায়ী $7,000 কোটি তহবিল গঠনের কথা জানানো হয়। এই অর্থ শরণার্থীদের রুট হিসেবে ব্যবহার করা হয় এমন দেশগুলোর সীমান্ত সুরক্ষা ও পাচারকারীদের প্রতিহত করতে ব্যবহার করা হবে। ভূমধ্য সাগরে নৌ দুর্ঘটনায় প্রতিদিন শরণার্থীদের মৃত্যু হচ্ছে। মানব পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই আমাদেরকেও সংকট নিরসনের পুরনো পদ্ধতির বদলে নতুন কর্মকৌশল নির্ধারণ করতে হবে, যাতে করে মানুষের প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা যায়। এদিকে ইউরোপে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে এমন রায় দিয়েছেন লুক্সেমবার্গের আদালত। মঙ্গলবার প্রকাশিত এই রায়ে বলা হয়, ইউভুক্ত দেশগুলোতে অবৈধ অভিবাসীদের কেবল প্রবেশের কারণে আটক করা যাবে না। ভুয়া ভ্রমণ নথি ব্যবহার করে ফ্রান্সে আসা ঘানার এক নাগরিকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন আদালত। জাহিদুর রহমান, সময় সংবাদ। শরণার্থী ইস্যুটি সারা বিশ্বে যখন বড় সংকট হয়ে দেখা দিয়েছে, তখন গণমাধ্যমে জায়গা করে নিয়েছে ফ্রান্সের ক্যালে বন্দরের দ্য জঙ্গল শিবির। এই শিবিরটিতে পরিবার বিচ্ছিন্ন কয়েকশো সিরীয় ও আফগান শিশু অনিশ্চয়তায় দিন যাপন করছে। কেউ কেউ অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে হারিয়ে যাচ্ছে কিংবা পাচারকারীদের হাতে পড়ছে। মানবাধিকার কর্মীদের সহায়তা ও সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ঘোষণার পর নতুন করে আশার আলো দেখছে ক্যালে শরণার্থী শিবিরের পরিবার হারা এই শিশু কিশোররা। যুক্তরাজ্যে প্রবেশে আবারও ব্যর্থ চেষ্টার পর অস্থায়ী শিবিরে ফিরছে এই কিশোররা। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী ক্যালের দ্য জঙ্গল নামের এই শিবিরের অবস্থান ইংলিশ চ্যানেলের পাশে। ফেরি দিয়ে পার হলে ওপাশে স্বপ্নের যুক্তরাজ্য। হেসে খেলে এই শিশু কিশোরদের দিন কাটলেও সারাক্ষণ তাড়িয়ে বেড়ায় স্থানীয় কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের ভয়। অনিশ্চয়তায় ভরা এই জীবন থেকে মুক্তির আশায় যুক্তরাজ্যে যাওয়ার স্বপ্নে বিভোর তারা। তাই প্রায় প্রতি রাতেই চলে সীমানা দেয়াল থেকে অবৈধভাবে মালবাহী লরিতে ঝাঁপিয়ে পড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা। গত রাতেই আমি একটি লরিতে ঝাঁপ দিয়েছিলাম। পরে লরি চালক একটি কেন্দ্রে নিয়ে যায়। মধ্যরাতে ছেড়ে দেওয়ার পর শিবিরে হেঁটে আসতে 4 ঘন্টা লেগেছে। প্রচন্ড ঠান্ডা আর পথ না চেনায় অনেক ভয় পেয়েছি।
was to walk back. আফগান এই কিশোরের মতো যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে এ পর্যন্ত অন্তত 10,000 শিশুর নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। লন্ডন থেকে ফ্রান্স সীমান্তের এই শিবিরটি মাত্র 1 ঘন্টার পথ হলেও কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষীদের কঠোর নজরদারি তাদের যুক্তরাজ্যে প্রবেশের স্বপ্নকে কঠিন করে তুলেছে। 16 বছর বয়সী হাসান 6 মাস আগে সিরিয়া থেকে নানা বাধা বিপত্তি পেরিয়ে দা জঙ্গল শিবিরে পৌঁছে। এরই মধ্যে তার পরিবার যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেলেও সে পেছনে পড়ে গেছে। অবৈধ প্রবেশ বন্ধে যুক্তরাজ্য সীমান্তে কড়াকড়ি আরোপ করায় অন্য অনেকের মতো হাসানও এখন নড়বড়ে তাঁবুতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। হাসানের মতো পরিবার বিচ্ছিন্ন কিশোরদের সাহায্যে এগিয়ে এসেছে যুক্তরাজ্যের মানবাধিকার কর্মীরা। তাদের তৎপরতায় ইইউ নীতিমালা ও আইনি জটিলতা কাটিয়ে কয়েকজনকে প্রবেশের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। আমরা যুক্তরাজ্য সরকারকে এসব শিশুর বিষয়ে আইনি ও নৈতিক বাধ্যবাধকতার বিষয়টি বলার চেষ্টা করেছি। এই শিবিরে যে শিশুদের নিয়ে আমরা কাজ করছি তাদের অনেকেই যৌন নিপীড়নের শিকার হয়েছে। এছাড়া পাচারকারীদের হাতে পড়লে তাদের হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সম্প্রতি পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পরিবারহারা শরণার্থী শিশু কিশোরদের আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে কতজনকে আশ্রয় দেওয়া হবে তা না জানালেও বিষয়টি নিয়ে তারা ইউরোপীয় কাউন্সিলে আলোচনা করবেন বলে ঘোষণা দেন ক্যামেরন। মানবাধিকার কর্মীরা যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় প্রার্থনার সুযোগ করে দেয় হাসি ফুটেছে হাসানের মুখে, কিন্তু দা জঙ্গল শিবিরে তার মতো অসংখ্য শিশুর ভাগ্য এখনো অনিশ্চয়তায়। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। উত্তর কোরিয়ায় পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্লুটোনিয়াম জ্বালানি উৎপাদন শুরুর খবরে উদ্বেগ জানিয়েছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় ওয়াশিংটনের সঙ্গে সিউল একযোগে কাজ করছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান দক্ষিণ কোরিয়ার পুনঃ একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র। পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যে পিয়ংইয়ং আবারও প্লুটোনিয়াম উৎপাদন শুরু করেছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানায় উত্তর কোরিয়া আবারও প্লুটোনিয়াম উৎপাদনে কাজ শুরু করেছে। সংস্থাটির মহাপরিচালক ইউকিও আমানো জানান পিয়ংইয়ং এর অদূরে ইয়ংবিয়নে পারমাণবিক চুল্লি পুনরায় চালু হওয়ার কিছু লক্ষণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। নাইজেরিয়ার সীমান্তবর্তী নাইজারের বোসো শহরে বোকো হারামের সহিংসতার কারণে অন্তত 50,000 মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। শহরটিতে দুদিন আগে বোকো হারামের সবশেষ হামলায় অন্তত 32 জন নিহত হয়। তাদের মধ্যে 30 বেসামরিক নাগরিক ও 2 জন সেনা সদস্য ছিলেন। দক্ষিণ পূর্ব নাইজেরিয়ার অধিকাংশ লোকজন দরিদ্রতার নিচে বসবাস করায় সেখানকার পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে বলে জানায় জাতিসংঘ। বোসো থেকে লোকজন পালিয়ে যাওয়ায় বোকো হারাম সদস্যরা এরই মধ্যে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানায় গণমাধ্যম। নাইজেরিয়া বোকো হারাম বিরোধী অভিযান জোরদার হওয়ায় এখন পার্শ্ববর্তী নাইজারে দখলদারিত্ব শুরু করেছে জঙ্গি গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্রের মিশিগানে ট্রাকের ধাক্কায় 5 সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 4 জন। মঙ্গলবার মিশিগানের দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায় একদল সাইকেল আরোহী ওই এলাকার একটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন 5 সাইকেল আরোহী। আরোহীদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও পরে তাকে গ্রেফতার করে পুলিশ। চীনের ঝেজিয়াং প্রদেশে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন ক্রু ও 2 জন মেরিন সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার প্রদেশটির ঝৌসান শহরে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় প্রতিদিনের নিয়মিত টহল শেষে ঘাঁটিতে ফেরার পথে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। পরে উপকূলীয় শহরটির দাকিনশান পাহাড় এলাকায় এটির ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধারকর্মীরা। তবে ঠিক কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা জানা না গেলেও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাপুয়া নিউগিনিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণে 4 জন নিহত হয়েছে। দেশটির রাজধানী পোর্ট মোরেসবিতে প্রধানমন্ত্রী পিটার ওনিলের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। তারা পার্লামেন্ট ভবনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেলে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে এবং গুলিবর্ষণ শুরু করলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
পরিণত হয় রণক্ষেত্রে। এ ঘটনায় নিহত হয় 4 জন। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ওনিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে পিএনজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। বাড়তি চাহিদার কারণে এশিয়া এবং যুক্তরাষ্ট্রে রফতানির ক্ষেত্রে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 35 থেকে 60 সেন্ট পর্যন্ত বাড়িয়েছে বৃহত্তম জ্বালানি রফতানিকারক দেশ সৌদি আরব। সেই সঙ্গে চাহিদা তুলনামূলক কম থাকায় ইউরোপের রফতানির ক্ষেত্রে ব্যারেল প্রতি 35 সেন্ট এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে রফতানির ক্ষেত্রে দাম ব্যারেল প্রতি 10 সেন্ট পর্যন্ত কমিয়েছে সৌদি সরকার। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর তথ্য অনুযায়ী এর দাম কার্যকর হবে জুলাই থেকে। এশিয়া ও যুক্তরাষ্ট্রে রফতানিতে শিপমেন্টের ক্ষেত্রে ব্যারেল প্রতি জ্বালানির মূল্য পড়বে আরও বেশি। অতিরিক্ত সরবরাহ আর দরপতনের কারণে জ্বালানির বাজার অস্থির থাকলেও আপাতত উত্তোলন বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। আগামী 5 বছরে জ্বালানি খাত বহির্ভূত রাজস্ব আয় 3 গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সেই সঙ্গে রয়েছে সরকারি খাতে বেতন কমানোর পরিকল্পনাও। মূলত জ্বালানি খাত নির্ভরতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে সব পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এ লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে ন্যাশনাল ট্রান্সফরমেশন প্ল্যান। এই প্রকল্পের আওতায় 2020 সাল নাগাদ জ্বালানি বহির্ভূত খাত থেকে $14,100 কোটি রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে 4.5 লাখ। ন্যাশনাল ট্রান্সফরমেশন প্ল্যানের আওতায় 5-6টি প্রকল্প বাস্তবায়নে খরচ পড়বে 27,000 কোটি রিয়াল। 2030 সাল নাগাদ জ্বালানি বহির্ভূত খাতগুলোতে কর আরোপও পরিকল্পনা রয়েছে সৌদি সরকারের। এছাড়া সরকারি খাতে বেতন কমানোর পাশাপাশি ভর্তুকি কমানো হবে পানি এবং বিদ্যুৎ খাতে। নবায়নযোগ্য জ্বালানির জন্য পাওয়ার প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনাও রয়েছে তাদের। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রবল বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। শহরটির রাস্তায় হাঁটু পানি জমে থাকায় দেখা দিয়েছে জনদুর্ভোগ। আকস্মিক এ বন্যায় গৃহবন্দী হয়ে পড়েছেন কারাকাসবাসী। কিছু বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। প্রবল এই বর্ষণ আরও 1 সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এদিকে অস্ট্রেলিয়ার সিডনির পর দক্ষিণাঞ্চলীয় রাজ্য তাসমানিয়াতেও বন্যা দেখা দিয়েছে। বুধবার দেশটির আবহাওয়া দপ্তর জানায়, বন্যার পানি বাড়তে থাকলে রাজ্যটির ঐতিহাসিক শহর লঞ্চেস্টন হুমকিতে পড়তে পারে। তাসমানিয়ার কোনো অঞ্চলে গত 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে বলেও জানায় গণমাধ্যম। সিডনিতে ক্ষয়ক্ষতি ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মৌসুমী ঝড় কলিনের আঘাতে বন্যা দেখা দেয়ায় দুর্গতদের নিরাপদে সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবারও রাজ্যের লার্গো শহরে উদ্ধার কর্মীদের তৎপরতা দেখা যায়। জাতিসংঘের মহাসচিব পদে 2 জন প্রার্থী স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাজাক ও আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী মালকোরা বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রশ্নের জবাব দিয়ে নিজেদের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন। মঙ্গলবার সাধারণ পরিষদে বিশ্ব শান্তি রক্ষায় নিজেদের বক্তব্য তুলে ধরেন তারা। বক্তব্যে এই 2 কূটনীতিক বিশ্ব শান্তি রক্ষায় আঞ্চলিক সংঘাত বন্ধ করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গৃহযুদ্ধ, জঙ্গিবাদ ও আঞ্চলিক বিরোধ নিষ্পত্তিতে প্রাতিষ্ঠানিক নীতি প্রণয়নের বদলে আঞ্চলিক জোটের ভূমিকা গুরুত্বপূর্ণ। গত ডিসেম্বর থেকেই নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থী সাধারণ পরিষদে তাদের পরিকল্পনা তুলে ধরেছেন। জাতিসংঘের মহাসচিব পদে আগামী জুলাইয়ে প্রথম খসড়া ভোটে 15 জন প্রার্থী অংশ নেবেন বলেও ধারণা করা হচ্ছে। 2 মেয়াদে দায়িত্ব পালন করা বর্তমান মহাসচিব বান কি মুন এ বছরের 31শে ডিসেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। মৃত্যুর 1 বছর আগেই কিংবদন্তি মুষ্টিযোদ্ধা আলী তার দাফন অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা জানিয়েছেন। মঙ্গলবার তার পরিবারের মুখপাত্র বব গানেল এসব কথা জানিয়েছেন। ওই পরিকল্পনায় আলী জানান, তার বিদায় অনুষ্ঠানটি যাতে সবার জন্য উন্মুক্ত হয় এবং প্রত্যেকেই যেন তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ পান। এদিকে মোহাম্মদ আলীর শেষকৃত্যানুষ্ঠানে যাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মেয়ে মালিয়া স্নাতক হওয়ার অনুষ্ঠানে অংশ নেবার কারণে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা শুক্রবার লুইসভিলে উপস্থিত থাকবেন না বলে জানায় হোয়াইট হাউস। তবে ওবামার চিঠি নিয়ে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মোহাম্মদ আলীর জানাজায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ উপস্থিত থাকবেন।
এই পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত হল হিলারির। যুক্তরাষ্ট্রের নারীদের জন্য মাইল ফলক বললেন সাবেক ফার্স্ট লেডি। অভিনন্দন ওবামার। নিউক্লিয়ার সিকিউরিটি গ্রুপের সদস্যপদ পেতে নয়াদিল্লিতে সমর্থন দেবে ওয়াশিংটন। ভারতে 6টি পরমাণু চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। ইস্তানবুলে বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার 4। জঙ্গিবাদ নির্মূলের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা তুর্কি প্রেসিডেন্টের। এবং সিরিয়ার প্রতিটি অঞ্চল সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় প্রেসিডেন্ট আসাদের। তুর্কি সেনা মোতায়েনের সমালোচনা। রাক্কায় আইএস বিরোধী লড়াইয়ে অগ্রগতির দাবি সরকারি বাহিনীর। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।